নমস্কার, কেমন আছেন সবাই? আমার রোজকার জীবনের কিছু ছোট ছোট গল্পে চলুন মিশে যাই। দিনটা রবিবার, ঘড়িতে তখন 8টা কি 8:30 বাজে। ঘুম থেকে ওঠার পর মা বলল, আজকে বিছানাটা একেবারে ঝেড়ে তুলে তারপরেই উঠিস। মায়ের কিছু কাজ ছিল, তাই আর কি। তাই মায়ের কথা মতোই ঘুম থেকে উঠে বিছানাটা তুললাম, জানলাগুলো খুললাম পর্দা সরিয়ে। এই পর্দাগুলো জানেন, আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। খুব বিশেষ দাম নেয়নি, ওই 500 টাকা মতো আর কি। কিন্তু কালার কম্বিনেশনগুলো এত সুন্দর দিয়েছে, সে আর বলবার কথা নয়। আমার ইচ্ছে ছিল মাঝখানে এসিটা নেওয়ার পরে ঘরটাকে একটু রেনোভেট করার। সেরকম অত ভালো পারি না, তবু চেষ্টা করছিলাম। কিন্তু শেষ অবধি গিয়ে এই অবস্থায় দাঁড় করিয়েছি। হয়নি সেইভাবে। ভেবেছিলাম পর্দার রং, টিভির কভার, এদের সব কালারগুলো বেশ একসাথে মিলিয়ে মিশিয়ে রাখবো, রুমটা একটু দেখতে সুন্দর লাগবে। দেখুন লাস্ট অবধি কী হয়েছে। পর্দার রং হয়ে গেছে বেগুনি, টিভির কালার হয়েছে গোলাপি, আর আলমারির পর্দার রং হয়েছে নীল। কারণ বাইরে থেকে কিনেছিলাম বাকিগুলো, সেই কারণে। আর টিভিটার মডেলটা আমাদের পুরনো, সেই জন্য এই সময়কার কভার আর পাওয়া যায় না, আর এই সময়কার কভার ম্যাচও হয় না এই টিভিটার সাথে। যাই হোক, কথা বলতে বলতে বিছানাটা তোলা হয়ে গেল। আমি চেষ্টা করি একটু পরিপাটিভাবেই ঘরটা গুছিয়ে রাখার, কারণ মায়ের শরীর খুব একটা ভালো নয়, তাই সব কাজ আমাকেই করতে হয়। আর আমি করলে চেষ্টা করি সব কিছু গুছিয়েই করার। তো যতটুকু পারি সেইভাবেই করি মোটামুটি। বিছানা চাদরগুলো ভাঁজ করে নিলাম তাড়াহুড়ো করে, কারণ আমাকে ফ্রেশ হয়ে আবার পড়তে বসতে হবে। এই জন্যই তাড়াহুড়ো করে বিছানাটা তুলে নিলাম, যতটুকু পারলাম গুছিয়ে রাখলাম। দাঁড়ান, একটা জিনিস দেখাই আজকে আপনাদের। আমাদের না, এই যে সরু কাঁঠাল গাছটা দেখছেন, পোতা গাছ নয়, আসলে পাখিতে বীজ এনে ফেলেছিল, সেই থেকেই এই গাছটা হয়েছে। 3টে কাঁঠালও হয়েছে এবার গাছটায়। মা বলল কাঁঠাল 3 থেকে একটু চেপে চেপে দেখতে পেকেছে কিনা। আসলে কি বলুন তো, এই কাঁঠালগুলোর না কাঁটা ছেড়ে ছেড়ে গেছে, তাই যদি পেকে যায় আগে থেকে, তাহলে ধপ করে নিচে পড়ে জিনিসটা নষ্ট হয়ে যাবে। তাই দেখছিলাম আর কি। আগের বছর একটা কাঁঠাল হয়েছিল এই গাছটায়। কাঁঠালের কোয়াগুলো খুব খাজা হয়, তবে খুব বিশেষ মিষ্টি হয় না। কিন্তু ওই যে দূরে একটা কাঁঠাল গাছ দেখছেন, দূরে ঠিক না, আমি কাছেই চলে এসেছি, এই কাঁঠালগুলো আবার খুব একটা ভালো খেতে হয় না। পেকে গেলে এর কোয়াগুলো একদম গলা হয়ে যায়, খাজা হয় না, তবে খুব মিষ্টি। সেই জন্য আমরা কি করি বলুন তো, আমরা এঁচোড় থাকতে এগুলো খেয়ে নিই। এই কাঁঠালগুলোর কাছে এসে দেখলাম এগুলোরও না মোটামুটি কাঁটা ছেড়ে গেছে, মানে এগুলোও পেকে গেছে। আর এগুলো যদি একবার পাকে, এগুলো পড়ে গেলে ওদিকে মাঠেই পড়ে যায়। সেই জন্য এগুলোকে সময় থাকতে নিচে নামিয়ে নিতে হয়, কেটে আর কি। আর যদি না পেকে যায়, তাহলে এগুলোকে বস্তার মধ্যে পুরে খাটের তলায় রেখে দিলে, একটু কার্বাইড দিলেই এটা মোটামুটি পেকে যায়। যাই হোক, সেই জন্য এই গাছটার কাছে এসে দেখছিলাম চেপে চেপে কাঁঠালগুলো যে পেকে গেছে কিনা। কারণ এই গাছের কাঁঠালের না আবার একটা বৈশিষ্ট্য কি, এটা ঠিক সময় মতো পাকে না। একটু জ্যৈষ্ঠ মাসটা শেষ হয়ে এলে সেই সময় পাকে, একদম শেষের দিকে। দেখুন, আগের দিন আমি ভিডিওতে বলছিলাম না আমার বাড়ির সামনে প্রচুর মাঠ আছে, সেই মাঠটা একটু দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের। মাঠে ওই দূরে একটা মন্দির রয়েছে, জানি না ভিডিওতে আসছে কিনা। ওই মন্দিরটা নতুন হয়েছে, আমাদের কোনোদিন সময় করে যাওয়া হয়ে ওঠেনি, গেলে আপনাদের ভিডিওতে দেখাবো। যাই হোক, আজকে তো আবার সেই সূর্য প্রণামের পালা, সেই জন্যই গাছে জবা ফুল তুলতে এসেছিলাম। গাছটায় দেখছি আজকে মোটামুটি বেশ ভালোই জবা ফুল ফুটেছে। 5টা না 6টা ফুটেছিল, ঠিক খেয়াল করিনি, বাট ফুটেছে। আর এই যে দেখুন এই গোলাপি কালারের জবাটা, এটিকে বোধহয় পঞ্চমুখী জবা বলে। আমি একটা লাল জবা তুললাম, বাকিগুলো পরে আমি তুলব। সূর্য প্রণামটা সেরে নেই, বেলা বেড়ে গেলে সূর্য প্রণাম করতে নেই। সেই জন্য সকালে 9টা 9:30 নাগাদেই প্রণাম করার চেষ্টা করি। আর যেদিন আগে উঠি সেদিন তো আগেই হয়ে যায়। আমি চেষ্টা করি সমস্ত নিয়মগুলো মেনে সূর্য প্রণামটা করার। আপনারা সূর্য প্রণাম করেন বা করবেন ভাবছেন, তারা খেয়াল রাখবেন সূর্য প্রণামের সময় জলটা যেন আপনাদের পায়ে না লাগে। আগের দিন বলেছিলাম না আমি যে টবে জল দেই, সেই টবে সেই জলটা ঢেলে দিলাম। দেখুন আগের দিনের জবা ফুলটা ওখানে শুকিয়ে রয়েছে, আজকেও জবা ফুলটা থাক এখানে। আজকে সূর্যের তেজটা বেশি থাকায় মা বলল ফুলগুলো তুই তোল। মায়ের আসলে চোখে একটু সমস্যা, সেই জন্য মা পারে না। সূর্যের তেজটা বেশি বেড়ে গেছিলো বেলা বাড়তে বাড়তে, আর তাই গাছের ফুল তুলতে গেলে ওপর দিকে তাকাতেই হবে, তাই আমি ফুলগুলো তুলে দিলাম। আজকে দেখছি টগর গাছটিতে বেশি ফুল ফোটেনি, তবু যে 2-4টে ফুল ফুটেছে সেই 2-4টেই ফুল তুললাম। আমার হাইটটি শর্ট হয়ে এত সমস্যা হয়েছে যে আমি ওপরের ফুলগুলো হাতেই পাই না, সেই জন্য রয়ে গেল ফুলগুলো ওপরেই। তবু টেনে টুনে যে কটা ফুল পেয়েছি সে কটা ফুলই তোলার চেষ্টা করেছে। এবার দেখুন, এক পায়ের ওপর দাঁড়িয়ে একটু ভর দিয়ে ওপরের ওই ফুলটা তুলবো। টগর ফুলটা যদি বেশি পাওয়া যায় না, তাহলে কিন্তু সিংহাসনটা বেশ ভরে সাজানো যায়।
জানেন, আমাদের বাড়িতে একটা কাঞ্চন গাছ আছে। গাছটা যদিও খুব ছোট, তবে মাঝে মাঝে ফুল দেয়। আমার কাঞ্চন ফুল কিন্তু ভারী ভালো লাগে। দেখুন কি সুন্দর সাদা 5টা পাপড়ি, ছোট্ট একটু হলুদ। আর এই কাঞ্চন ফুল কিন্তু খুব সাবধানে তুলতে হয়, কারণ যদি একটু এদিক ওদিক হয় তাহলে লেগে থাকা কুড়িগুলোও কিন্তু নষ্ট হয়ে যাবে ছিঁড়ে। তাই সাবধানে দুটো কাঞ্চন ফুল তুললাম। এখানে এই ফুলটাকে আমরা না গ্রামে বড় টগর বলে থাকি। এটা যদি কোনো ভালো নাম আপনাদের জানা থাকে একটু কমেন্টে জানাবেন। এই ফুলগুলোও তেমন ফোটেনি আজকে, হয়তো সূর্যের খুব তেজ সেই জন্য। আমি এখানে দেখছিলাম গন্ধরাজ ফুল 2-4টে ফুটেছে কিনা, মাঝে মাঝে ফোটে, যদিও বা বর্ষায় হয় এই ফুলটা, কিন্তু আজকে আর হয়নি। এই যে বললাম না পরে আমি জবা ফুলগুলো তুলবো, তাই চলে এলাম গাছটার সামনে। দেখুন গোলাপি জবাটা কি ভারী সুন্দর লাগছে, বড় একটা থোকা গোলাপের মতো। আমি তাই একটু ভিডিও ক্লিপে নিলাম। আমি যখন ছোট ছিলাম তখন এই গাছটা না অনেক বড় ছিল, তারপরে ঝড়ে ভেঙে গেছিলো বাজ পড়ে, দিয়ে এখন আবার নতুন করে গজিয়েছে। তবে এখন সেরকম আর ফুল হয় না। এই দেখুন পাঁচিল পেরিয়ে অন্য বাড়িতে ফুল চলে গেছিলো, আমি তাও টেনে টেনে ফুলগুলো নেওয়ার চেষ্টা করলাম। গাছে 3টে ফুল রেখে দিয়েছিলাম ওই যে হাউস হেল্প দিদিটি, তার জন্য। দেখুন আমাদের নেই বাড়ির পেছনে ওই সেম পঞ্চমুখী জবা মা একটা পুঁতেছিল। গাছটা খুব জলদি বড় হলো, তবে না দিনের বেলা দেখি ভোরে কুড়ি রয়েছে, এদিকে সকালবেলা যখন হয় পরের দিন তখন আর সেখানে ফুল থাকে না। এই পাঁচিলের গায়ে ঘেঁষা গাছগুলো এরকমই হয়, জানেন তো। কেউ হয়তো পাঁচিল টপকে ঢুকে বা গাছগুলোকে টেনে নিয়ে ফুলগুলো নিয়ে চলে যায়। যাই হোক, এই যে করবী গাছটা দেখছেন, এটা না ঝেপে বড় হয়েছিল, বাবা কেটে দিয়েছিল কদিন আগে, আবার দেখলাম বর্ষার জল পেয়ে উঠেছে। এই কটায় ফুল পেয়েছি আজকে। তা ফুল যে চুরি করে করুক, সেও ঠাকুরকে দেবে, আমিও ঠাকুরকেই দেবো। বেলা মোটামুটি 10টা বাজে, তাই এবার ভাবলাম পড়তে বসা যাক। জানেন, পড়তে বসার আগে আমি 2 লিটার জল আর কোনো একটা খাবার সাথে নিয়ে বসি। আজকে যেমন আম নিয়ে বসেছিলাম, এটা গাছের আম, কি ভারী মিষ্টি না রঙটা, খেতেও কিন্তু ভারী মিষ্টি। আর ওই যে 2 লিটার জলের বোতলটা দেখালাম, আমি পড়ার ফাঁকে ফাঁকে চেষ্টা করি ওই 2 লিটার বোতলের জলটা খেয়ে 2 লিটার জল মোটামুটি কনজিউম করার। আবার রাতেও তাই, সারাদিনে কম বেশি 4 লিটার জল খাওয়াও হয়ে যায়। সবারই উচিত এই গরমে, গরমে কি শীতেও উচিত সবার এতটাই জল কনজিউম করার, কারণ বিভিন্ন রোগ হতে পারে শরীরে, এবং জল আমাদের অনেক রোগের হাত থেকে বাঁচায়। এই যে আমার একটি খুব বাজে অভ্যাস, এত বড় ধেরে হয়ে যাওয়ার পরেও আওয়াজ করে করে পড়া। অ্যাকচুয়ালি ওটা আমি ফোনে পিডিএফ দেখে পড়ছিলাম, সেই জন্যই আর কি ফোনটা হাতে নিয়ে, অন্য একটি ফোন আর কি হাতে নিয়ে পড়ার চেষ্টা করছি। আচ্ছা, আপনারা যারা ভিডিও দেখছেন, আপনাদের বাড়িতেও তো নিশ্চয় অনেক বাচ্চা রয়েছে, বা আমার সমবয়সী কোনো ছেলে বা মেয়ে রয়েছে, তারাও কি এরকম আওয়াজ করে পড়ে? যদি কেউ এরকম করে থাকে আমাকে কমেন্টে জানাবেন, তাহলে জানা যাবে যে আমারও সমগোত্রীয় কেউ আছে কিনা। এই যে আরও একটি বদ অভ্যাস আমার, আমি এক জায়গায় বসে বেশিক্ষণ পড়তে পারি না, এরকম হেঁটে হেঁটে আমাকে পড়া মুখস্থ করতে হয়। এই স্বভাবটি আমার ক্লাস 7 থেকে তৈরি হয়েছিল। আমি মনে করতাম যদি হেঁটে হেঁটে না পড়ি তাহলে আমার বুঝি পড়াটা মুখস্থ হবে না, এবং সেই অভ্যাসই রয়ে গেল। এবং তাতে করে যখন আমার পড়া শেষ হয়, আমার রাতের বেলা পায়ে খুব যন্ত্রণা হয়। যাই হোক, যা অভ্যাস তৈরি হয়ে গেছে সেটা তো আর ছাড়ার নয়, সেই জন্য এইভাবেই চলছে মোটামুটি পড়াশোনা। আমার সামনে একটি এক্সাম রয়েছে, তার জন্যই পড়াশোনার এত ধুম লেগেছে আমার, নাহলে সারা বছর আর কোথায় বা পড়াশোনা সেরকম করা হয়। অ্যাকাডেমিক্স থেকে বেরিয়ে যাওয়ার পর কম্পিটিটিভ লাইনে আসার পরেই এই যে পড়াশোনার এত তোড়জোড়। দেখছেন ওই যে দেওয়াল আলমারিগুলোতে সব স্টিকি নোটগুলো আটকে রেখেছি আমি, ওগুলোর মধ্যে আমি বিভিন্ন ইনফরমেশান লিখে রেখেছি। মাঝে মাঝে ভুলে গেলে একবার চোখ বুলিয়ে নিলে মাথায় চলে আসে ইনফরমেশানগুলো। যাই হোক, বেলাও বাড়ছিল, আর পড়তে পড়তে ভাবলাম যে বেলা হয়ে গেছে, এবার স্নানটা সেরেই আসি। সেই জন্য আর কি ফোনটা বন্ধ করে এবার স্নানে যাবো ভাবছিলাম। আর মাও তাড়া দিচ্ছিল যে স্নান করে নে, কারণ বেলা হয়ে গেলে শরীর খারাপ হয়, আমার ঠান্ডার ধাত আছে। আর জানেন একটা জিনিস, এই যে যদি বেলা হয়ে যায় না, তখন আমার স্নান করলে আমার গলা ব্যথাও খুব ভীষণ বেড়ে যায়, এবং সেই গলা ব্যথা অনেক দিন স্টে করে। যেদিনকে পড়ার চাপটা একটু বেশি থাকে সেদিন স্নান করতে করতে মোটামুটি সন্ধ্যে 6টা সাড়ে 6টা বেজে যায়। গরমকাল কি বই শীতকাল, সবই একই ঘটনা। এই যে আমি এখানে স্নান টান করে এসে চুল টুল আঁচড়ে নিয়ে একটু পরিপাটি হয়ে নিচ্ছে। গরমকালে একটি জিনিস বড়ই অদ্ভুত, সে যত ভালোভাবেই স্নান করো না কেন আর বালতি জল দিয়ে স্নান করো না কেন, স্নান করার সাথে সাথে আবার ঘাম হতে শুরু করে, এবং সেই সেম গরম। এই জন্যই গরমকাল আমার একদমই ভালো লাগে না। কালকে আপনাদের বলছিলাম না আমার মুখে অনেক ছোট ছোট ফ্রেকেলস আছে, সেই ফ্রেকেলসগুলোর জন্যই না আমি পিলগ্রিমের এই সিরামটা ব্যবহার করছি। মোটামুটি 3 মাস হয়েছে, এবং এই সিরামটা নাকি মুখের বিভিন্ন ডার্ক প্যাচেস, তারপর মুখের বিভিন্ন আনইভেন টোনগুলোকে ইভেন করে দেয়। তবে একটি কথা সত্যি,
যে এই সিরামটা আমার ফ্রেকলসের স্পটগুলোকে আগের থেকে অনেক লাইট করে দিয়েছে। আমি বলছিলাম না গতকাল ব্লগে যে আমি একটি লোটাসের ডে ক্রিম ব্যবহার করি, ওটাই আপনাদেরকে দেখালাম এবং শেয়ার করে আপনাদের সাথে একটু মুখে মেখে নিচ্ছি। আর এই লোটাসের ডে ক্রিমটা না খুব লাইট ফিল হয়, গরমকালে কোনো চ্যাপচ্যাপে ভাব দেয় না বা অতিরিক্ত ঘামও বেরোয় না এটার জন্য। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন এবং এটা সত্যিই স্কিনে অনেক উপকার করে, বিশেষ করে যাদের রিঙ্কল পড়ে গেছে বা বিশেষ করে যাদের স্কিনটা ডাল হয়ে গেছে, এটা অনেক হেল্পফুল। এই যে নিজেকে দেখিয়ে নিলাম আপনাদেরকে। মা এখানে পুজো দিচ্ছিল, তাই ভাবলাম মায়ের একটা ছোট্ট ভিডিও ক্লিপ এই ভিডিওটাতে অ্যাড করি, পরে মায়ের সাথে একদিন আপনাদের পরিচয় করিয়ে দেবো। পুজো দেওয়ার পর মা বলল ছাদে একটা আমের থালা শুকোতে দেওয়া আছে। আমের থালা বলতে কি বলুন তো, মা ওই আম সত্ত্ব বানাচ্ছিল, ওটাই থালায় করে রেখে দিয়েছিল ছাদে, ওটাই নিয়ে আসছিলাম। বেলা পড়ে যাচ্ছিল সেই জন্য। জানেন, এবছর আমাদের কাছে আমের বোল আসেনি করেও অনেক আম হয়েছে, আর আমগুলো সব পড়েও গেছে। আমরা প্রচুর আমও খেয়েছি নিজের গাছের। তাই দেখছিলাম আম শেষ, ফলনও শেষ, গাছটা আবার সেই ফাঁকা হয়ে গেছে। বেলা মোটামুটি পড়ে এসেছে, দুপুরের খাবারটা খেয়ে নিয়ে আবার নিজের কাজে ব্যস্ত হতে হবে। তাহলে এখানে আমি ব্লগটি শেষ করছি আজকে। অন্য একদিন কোনো একটি নতুন গল্প নিয়ে আবার হাজির হব আপনাদের সাথে। ব্লগটি কেমন লাগলো আমাকে সবাই জানাবেন। ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে, অন্য কোনো ছোট্ট একটি ব্লগ নিয়ে, আমার দৈনন্দিন জীবনের ছোট্ট টুকরো কথা নিয়ে।